সর্বস্তরের কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাটের অর্ডার মানেননি, সিঙ্গেল বেঞ্চের অর্ডার মানেননি, ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি, এমনকি সেই অর্ডারও আমি সরাইনি। বিষয়ে আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে। কর্মচারীদের মুক্তি সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ 31 মার্চের মধ্যে 25% অর্থাৎ 10,400 দিয়ে দিতে বলেছে। বাকি 75% 30 মে 2026-এর মধ্যে দিতে বলেছে। নির্ধারণের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের প্রতিনিধিদের নিয়ে কমিটি করে দিয়েছেন, যাতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। রাজ্য সরকারের খবরদারি, মন্তব্যরি সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে 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 হেরেছে। কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে। দাদা মোবাইলটা শুনুন। আপনি কি মনে করছেন এই টাকা মোবাইলটা একটু লাগাও দেবে? কারণ মূলে আদায় করবে, মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর আর কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হচ্ছে, গতকাল আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়েছে, সওয়াল জবাব। সুপ্রিম কোর্টের রায় কোথায় আছে বলুন তো? আপনাদের লজ্জা লাগে না? মমতা ব্যানার্জির নাম কিন্তু কোথাও আছে? আপনাদের লজ্জা লাগে না? কাল সারাদিন বলে গেলেন মমতা মমতা, সওয়াল করছে। সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট গতকালে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বলেছেন একটা শব্দ সুপ্রিম কোর্ট রাখেনি। তাই আপনাদের মাধ্যমেই আমি বাংলার জনগণকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকানোর বিষয় ফেল করেছে। দ্বিতীয়ত, অনেক পরে বাজেট তার আগে রাজ্যপালের ভাষণ। আমি রাজ্যপাল শ্রী আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন। সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল। তিনি পড়তে অস্বীকার করেছিলেন, বয়কটের কথা বলেছিলেন। রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশুদিন কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে। অর্থাৎ খোলা করে খোলা জলে আজকে এদেরকে খোলা জল খেতে হবে। রাজ্যপাল মহোদয়কে হ্যাটসঅ্যাপ জানাই। বিগত 1100 দিনের বেশি দিন ধরে আমরা এখানে অবস্থানে রয়েছি এবং আমাদের এই লড়াইটাও শুরু হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যখন ডিএ মামলার রায় আসে তারপরই আমাদের পথ চলা শুরু হয়েছিল। এই পথ চলার মধ্যে দিয়ে এই মঞ্চের সূচনা হয় এবং দীর্ঘদিন থেকে আমরা অনশন থেকে শুরু করে 2019 থেকে 2022 পর্যন্ত ফ্রিজ হয়ে থাকা ডিএর চাকা কিছুটা ঘুরতে শুরু করেছিল, কিন্তু সেটা পুরোটা আদায় হয়নি।
এখানে প্রসঙ্গত বলে রাখি যে রায় এসেছে, সেই রায় 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত যে পে কমিশন, পঞ্চম বেতন কমিশন রাজ্যের, সেই পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে, এর সাথে বর্তমান বকেয়া মানে পে কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা 40% যার পরিমাণ, তার সাথে কোনো সম্পর্ক নেই, তার জন্য লড়াই জারি আছে। আজকে যে রায় এসেছে, আমরা প্রথমেই সমস্ত মামলাকারী সংগঠন যারা কর্মচারীদের পক্ষে লড়াই করেছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারপরে হচ্ছে যে কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মামলাতে ঢুকেছিলাম তাদের হাতকে শক্ত করার জন্য, এবং আপনারা জানেন যে এই মামলাতে আমরা ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছিলাম। তার সওয়াল জবাব আপনারা শুনেছেন, এবং এটা প্রমাণ হলো যে কর্মচারীদের অত আর্থিক সক্ষমতা না থাকলেও আমাদের মামলাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র আইনজীবীদেরকে নামিয়েছিলেন আমাদের বিপক্ষে, কিন্তু কর্মচারীদের যে লড়াই, যে অধিকার, সেই অধিকারকে তারা খণ্ডন করতে পারেননি এবং জয় আটকাতে পারেননি। নিম্নতর আদালতে যেভাবে আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় থেকেছে, এখানেও তাই হয়েছে। এবং আমরা এরই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের বিরোধী দলনেতাকে, যেভাবে উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজিকে দিনের পর দিন দান করিয়েছেন এবং তার ফিস মিটিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন। আজকে আমাদের বলার কথা এটাই যে 25% দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। আমরা কন্টেম্প্ট করেছিলাম এবং কন্টেম্প্টের শুনানিটাকে শুনানি না করে রাজ্য সরকার বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলার শুনানি করে নিচ্ছি। আজকে মূল মামলা রায় বেরোলো প্রায় 4 মাস হতে চললো, সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে। আমরা একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা, এটুকু কথা দিলাম। আজকে যে রায় হয়েছে, আমরা রায়ের নতুন করে বিশ্লেষণে কিছু যাচ্ছি না, আপনারা তা দেখিয়েছেন, বিশ্লেষণ করেছেন আপনাদের মতো করে। এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে ডিএটা আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয়। মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন, ডিএটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি। আমরা বলেছি যে লিগ্যালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার, এবং এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। ডিএ কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার, এটা প্রতিষ্ঠিত হলো, এবং এর রায়ের প্রভাব গোটা ভারতবর্ষ জুড়েই পড়বে, এটুকু বলে রাখি। সুপ্রিম কোর্টের যে কোনো প্রেসিডেন্ট, সেটা ল অফ দ্য ল্যান্ড হয়, এটার অন্য কোনো কিছুর মানে হয় না। সুতরাং আর বাকি 75%-এর জন্য একটা 3 সদস্যের কমিটি কনস্টিটিউট করা হয়েছে, 4 সদস্যের কমিটি, তারা রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15ই মের মধ্যে একটা রিপোর্ট দেবেন সুপ্রিম কোর্টে, এবং আগামী 15ই মে আমাদের সুপ্রিম কোর্টে আবার এটা শুনানি হবে। এটা কিন্তু কবে দিতে হবে সেইটুকু নিয়ে শুনানি, দিতে যে হবে সেটুকু নিশ্চিত থাকতে পারেন, কিন্তু কত কিস্তিতে দিতে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হবে। এই রায় কি বা এই লড়াই কি শুধুমাত্র কর্মচারীদের ডিএ পাওয়ার লড়াই ছিল? আমরা বলছি যে না, এটা রাজ্যবাসীর জন্য বার্তা আমাদের। এই লড়াইটা এই রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষের সঠিক শ্রমের বিনিময়ে সঠিক পারিশ্রমিক তারা পাবেন কিনা তার লড়াই ছিল। এই রাজ্যের কর্মচারীরা সব থেকে কম ডিএ পেতেন বলে, স্থায়ী কর্মচারীরা এবং পেনশনাররা, এই রাজ্যের স্থায়ী কর্মচারীদের বেতন দেশের মধ্যে সব থেকে নিম্ন ছিল। তারই সাথে পাল্লা দিয়ে এই রাজ্যের প্রত্যেকটা স্তরের খেটে খাওয়া মানুষ, তিনি কলকারখানায় কাজ করান হোক, ইটভাটাতে কাজ করা শ্রমিক হোক, ধান পোতার শ্রমিক হোক, রাজমিস্ত্রি হন অথবা রাজমিস্ত্রির যোগানদার, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে আসাম বলুন, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন বা উড়িষ্যা বলুন, প্রত্যেকটা জায়গার থেকে তাদের বেতনটা হচ্ছে এখানে অর্ধেক। তার কারণটা অন্য কিচ্ছু নয়, এই যে রাজ্যগুলোর কথা বললাম, এই সমস্ত রাজ্যের স্থায়ী কর্মচারীদের থেকে ঠিক অর্ধেক বেতনে কাজ করেন এই রাজ্যের স্থায়ী কর্মচারী পেনশনাররাও। তারই সাথে পাল্লা দিয়ে এটা নির্ধারিত হয়েছে। ব্যবসায়ীদের জন্য বক্তব্য যে এই টাকা যদি রাজ্যের কর্মচারীদের কাছে আসে, কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হয় তাদের ক্রয় ক্ষমতাটাকে ঠিক জায়গায় রাখার জন্য। সুতরাং ক্রয় তারা করবেন কোথা থেকে? না, বাজার থেকে। বাজারে গেলে পরে সেই টাকাটা যাবে কাদের কাছে? ব্যবসায়ীদের কাছে।
সুতরাং ডিএটা শুধুমাত্র কর্মচারী পেনশনারদের বিষয় নয়, এর স্থায়ী এবং স্থায়ী সম্পর্ক, সরাসরি যোগাযোগ রাজ্যের সমস্ত স্তরের মানুষের সাথে আছে। তারই সূত্র ধরে গত অর্থবর্ষে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাজেটে আইটির স্ল্যাব বাড়ানো হয়েছে, বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়া হয়েছে, যাতে মানুষের কাছে নগদের যোগান আসে। আমাদের রাজ্যের অর্থনীতি ধসে পড়ার আরেকটা বড় কারণ যে মানুষের কাছে অর্থের যোগান নেই। এই রাজ্যের কর্মচারী পেনশনার, অস্থায়ী কর্মচারী, তাদের সমস্ত রকম ভাবে শোষণ চলছে। সেই শোষণের বিরুদ্ধে লড়াই, এবং এই যে লড়াইটা আমরা লড়ছিলাম, সেই লড়াইটা বাঙালি অস্মিতার বা বাঙালি জাতিসত্তার সম্মানের জন্য লড়াই ছিল। আমাদের কর্মচারীদের ডিএর জন্য লড়াই ছিল না। কর্মচারীরা যদি সঠিক মানের ডিএ পান, এই বাঙালি জাতি তার শ্রমের সঠিক পারিশ্রমিক পাবে, এটা আমরা মনে করি। এবং সেই লড়াই আদালতে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এই রাজ্যের কর্মচারীদের কাছে আমাদের আবেদন, সমস্ত রকম বিভেদ বলে আসুন, পথে না নামলে পরে কিন্তু এই রায়কে ইমপ্লিমেন্ট করানো যাবে না। আজকে অন্তর্বর্তী বাজেট 31শে মের মধ্যে 25% দেওয়ার কথা। এই বাজেটেই তার প্রভিশন থাকতে হবে। 31শে মার্চের মধ্যে, সরি 31শে মার্চের মধ্যে তার প্রভিশন থাকার কথা। সেই প্রভিশন যদি না থাকে, যত দ্রুত সম্ভব সর্বশক্তি নিয়ে আপনাদেরকে সবাইকে পথে নামতে হবে। দূর থেকে বসে অন্য কেউ আদায় করে দেবে সেই জামানা নেই। পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে বলছি যে যার যা দাবি দাওয়া আছে, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড এই রাজ্যে আন্দোলন করার। পথে নামুন। শুধু এসআইআরটা কোনো ইস্যু নয়, এসআইআরটাকে ইস্যু বানানো হয়েছে, এটা একটা পদ্ধতি, নির্বাচন কমিশনের একটা পদ্ধতি। বাকি ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই জায়গাটাকে ফোকাস করা হচ্ছে। রাজ্যের যে বেকারত্বের সমস্যা, শিক্ষা স্বাস্থ্যের পরিকাঠামো ভেঙে পড়া, রাজ্যের সার্বিক পরিকাঠামো ভেঙে পড়া, এই সমস্ত কিছুগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে। আসুন সকলে মিলে লড়াই করি। এই রাজ্যটাকে সঠিক পথে ফেরাতে হবে, রাজ্যটাকে বাঁচাতে হবে, এবং সেই রাজ্য বাঁচানোর একটা লড়াইয়ের প্রথম জয় হলো সুপ্রিম কোর্টে আজকে। এই যে আজকে সুপ্রিম কোর্টের রায়, তাতে কত লক্ষ কর্মচারী এবং পেনশনার লাভবান হচ্ছে? আপনারা কি করবেন যদি 6 মাস প্রথম কিস্তির টাকাটা না আসে? আমরা কি করব সেটা তো মনে হয় প্রথমেই বললাম, যে কর্মচারীদেরকে নিয়ে যে আন্দোলন হবে। আপনারা দেখেছেন এই মঞ্চে যখন অনশন হয়েছে কতটা বেকায়দায় সরকার করেছে। আপনারা দেখেছেন যে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে বিগত 14 বছরে কাউকে ঢুকতে দেয়নি। আমরা মিছিল করেছি গোটা হরিশ মুখার্জি স্ট্রিটে, যখন মিছিল হয়েছে তখন মিছিল শেষ হয়নি। সেরকমই কিছু দেখবেন। আপনারা দেখেছেন যে নবান্নের বাস স্ট্যান্ডে কেউ বসতে পারেনি, আমরা 3 দিন ধরে বসে থেকেছি। আপনারা যা দেখবেন সেটা নতুন ইতিহাস হবে, কর্মচারী আন্দোলনের ইতিহাসে এবং রাজ্যের আন্দোলনের ইতিহাসে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।